ছোট কাকির বাড়িতে যাওয়ার পর আমি জানতে পারলাম যে আমার বিয়ে ঠিক করা হয়েছে ছোট কাকির ভাইয়ের ছেলের সাথে। তার ভাইয়ের ছেলেকে আমার মোটেও পছন্দ না। 2 বছর আগে ছোট কাকির বিয়েতে যখন আমি গিয়েছিলাম তখন তার ভাইয়ের ছেলে আমাকে দেখেছিল। এরপর থেকে সে ছেলেটা আমার পেছনেই লেগে আছে। কলেজে যাওয়ার সময়ও সে ছেলেটা আমাদের বাড়ির পাশে দাঁড়িয়ে থাকে। কলেজে যাওয়া থেকে আসা পর্যন্ত আমার পিছু পিছু যায় আসে। আমার এতটাই বিরক্ত লাগে যে কি বলবো। আমার সব বান্ধবীরা আমাকে মজা নেয়, বলে ওই ছেলে নাকি আমার বডিগার্ড। অনেক সহ্য করেছি। এরপর মাকে বলেছি, মা বলেছে ওই সমস্ত 2-1টা ছেলে পেছন পেছন ঘুরবে, পাত্তা না দিলেই হয়। কিন্তু এখন আমি শুনছি সেই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আর এই সবকিছু ঠিক করেছে আমার ছোট কাকি। তাকে আমি খুব ভালো জানতাম, কিন্তু সে এটা কি করলো? আর বিয়ের ব্যাপারে অন্তত আমার একটা মতামত আছে। 2 দিন আগে আমি যখন আমার বড় আপার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন তারা এসে প্রস্তাব দিয়ে গেছে। ভাবতেও অবাক লাগছে মা বাবাও রাজি হয়ে গেছে। বাড়ি এসে যখন বিষয়টা জানলাম তখন মায়ের উপর আমার খুব রাগ হয়েছিল, কেননা আমি সবার আগে মাকে বলেছিলাম যে ছেলেটা খুবই খারাপ। তারপরও কি করে পরিবারের কেউই আমার কথা শুনছিল না। আমি বারবার বলছিলাম ছেলেটা ভালো না, ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিও না, কিন্তু কেউই আমার কথা শুনছিল না। আর দেখতে দেখতে সেই ছেলের সাথে বিয়ের সময় ঘনিয়ে আসতে লাগলো। আমি ঠিক করলাম যেহেতু কেউই আমার কথা শুনছে না তাই আমি এ বাড়ি থেকে পালিয়ে যাব। যেখানে 2 চোখ যায় সেখানে চলে যাব। এরকম একটা বাজে ছেলের সাথে সংসার করার থেকে জীবনটা শেষ করে দেওয়াটাই ভালো। আমি রাতেই ব্যাগ গোছাতে শুরু করলাম। পরের দিন ছিল আমার গায়ে হলুদ সেই বাজে ছেলেটির সাথে। ব্যাগটা নিয়ে আস্তে করে দরজা খোলার সময় পেছনে তাকিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছে। কিভাবে টের পেলো আমি নিজেও জানি না। মাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। মা আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো চোখে বলল, চলে যাচ্ছিস যা, কিন্তু আজ রাতে তোর বাবা আর আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। এমনিতেও তুই চলে গেলে মান সম্মান কিছুই থাকবে না, তাই মান সম্মানের ভয় হলেও আজকে আমরা সুইসাইড করব। এই কথা শুনে আমি সাথে সাথে বললাম, না না এরকম করবে না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আমার একটাই রাগ তোমরা আমাকে বোঝার চেষ্টা করছো না। এক পর্যায়ে তাদের ইমোশনাল ব্ল্যাকমেলের কারণে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। সেই রাতটা আমি কান্না করেই কাটিয়ে দিলাম। সকালে উঠে অনেক মেহমান বাড়িতে চলে এসেছে। আজ আমার গায়ে হলুদ। একটা বারও কেউ আমার কথা জিজ্ঞেস করছে না আমি এই বিয়েতে রাজি কিনা। সবাই সবার আনন্দ নিয়ে ব্যস্ত। আমাদের বাড়ি লাইটিং করা হচ্ছে, ছাদের মধ্যে স্টেজ সাজানো হয়েছে। সেখানে সন্ধ্যায় আমাকে বসিয়ে হলুদ দেওয়া হবে। খুব কান্না পাচ্ছে আমার। কি ভেবেছিলাম আর কি হচ্ছে। পড়াশোনা শেষ করে কোনো একটা চাকরি করার ইচ্ছে ছিল আমার খুব, কিন্তু আমার পরিবার আমাকে বুঝলো না। একটা বখাটে ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে। মনে মনে ভাবতে লাগলাম কাল রাতে পালিয়ে গেলে হয়তো ভালো হতো। কেন যে মায়ের মিথ্যে কান্নায় মনটা গলে গিয়েছিল। মাকে দেখলাম অন্য আত্মীয় স্বজনদের সাথে সে দিব্যি হাসছে। একটা বারও আমার মনের অবস্থার কথা ভাবলো না। বিকেল বেলা মা আমাকে শাড়ি গহনার ব্যাগ ধরিয়ে দিয়ে বলল পার্লারে যেতে। আমি ভেবেছিলাম এই পার্লার থেকে আমি পালিয়ে যাব, আর ফিরে আসবো না, কিন্তু আমার খালামণিকেও আমার সাথে পাঠালো। মা বুঝে গিয়েছিল যে আমি কিছু একটা করব, তাই হয়তো এরকম করছে। আমাকে যখন সাজাচ্ছিল তখন আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। পার্লারের সেই আন্টিটা খুব বিরক্ত হয়ে গেল। বলল, তোমার মতো মেয়েকে আমি কখনো সাজাইনি। এর আগে 2 বার ফাউন্ডেশন দিয়েছি আর 2 বারই কান্না করে তুমি একদম অবস্থা খারাপ করে দিয়েছো। এভাবে কাঁদলে তো সাজানো যাবে না। কি ব্যাপার, তুমি কি বিয়েতে রাজি না? তখন আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার খালামণি বলল, কে বলেছে ও রাজি না? ও তো রাজি। ওর আসলে মেকআপ টেকআপ দেয় না কখনো, তাই আর কি দেওয়াতে চোখ দিয়ে পানি পড়ছে। আপনি চিন্তা করবেন না, এরপর ও আর কাঁদবে না। এরপর খালামণি আমার হাতে একটা চিমটি কেটে চোখ গরম করলো। এরপর আমি আমার কান্না একবারের জন্য থামিয়ে দিলাম। পাথর হয়ে গেলাম। বুঝে গিয়েছিলাম যে আমার জীবন আর আমার জীবন নেই। আমার জীবনটা নিয়ে যে এখন অন্য কেউ খেলা করবে সেটা আমি বুঝে গিয়েছি, তাই বাধ্য হয়ে মেনে নিলাম। পার্লার থেকে সাজানো শেষে আমাকে বাড়িতে আনা হলো। বাড়িতে এসে দেখি বাড়িতে সব আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। সবাই নতুন নতুন শাড়ি পরেছে, কি সুন্দর সাজুগুজু করেছে। দেখে মনে হচ্ছে তাদেরই বিয়ে। মাকে দেখলাম মা খুব সুন্দর একটা শাড়ি পরেছে আর সেজেছে। মন খারাপ নিয়ে স্টেজে উঠলাম। আমার সামনের ডালাতে রয়েছে হলুদের সব জিনিসপত্র, আর আরেক সাইডে রয়েছে অনেকগুলো ফল, খাবার দাবার। এরপর স্টেজে উঠলো আমার নানু এবং আমাকে হলুদ দিল। একে একে সবাই স্টেজে উঠলো এবং আমার গায়ে হলুদের ছোঁয়া দিল। তারা আমাকে হলুদ লাগাচ্ছিল আর আমার মনে হচ্ছিল আমার গায়ে কেউ এসিড দিচ্ছে। এতটা বিরক্ত লাগছিল। এরপর সবার হলুদ দেওয়া শেষ হলে আমাকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। শাড়ি গহনা সবকিছু খুলে ফ্রেশ হয়ে নিলাম। ঘরে পরার একটা কাপড় পরে নিলাম। এরপর গিয়ে শুয়েছি, কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছে না। শুধু চোখ দিয়ে পানি পড়ছে। কালকেই আমাকে তারা বিদায় করে দিবে। আমি চলে যাব একটা পর বাড়িতে, যে বাড়িতে আমার আপন বলতে কেউই থাকবে না। আর আমার স্বামী, যাকে আমার একটুও পছন্দ না, তার সাথে আমার সারাটা জীবন কাটাতে হবে। এই ভাবতে ভাবতে ওই রুম থেকে আমার ছোট খালামণি ফোন হাতে আমার কাছে দৌড়ে আসলো। আমাকে মুখের ইশারায় বলল, কথা বল, তোর স্বামী ফোন দিয়েছে। কথাটা শুনে ইচ্ছে করছিল ফোনটা দূরে ছুঁড়ে মারি। আমি ওই ইশারায় বললাম, এখন আমি কথা বলতে পারবো না, খুব বিরক্ত লাগছে আর আমি এখন খুব ক্লান্ত। কিন্তু ছোট খালামণি আবারও চোখ গরম করলো, যার কারণে ফোনটা ধরতে হলো। এরপর ছোট খালামণি বেরিয়ে গেল। না চাওয়া সত্ত্বেও ফোনটা কানের কাছে নিলাম। এরপর ছেলেটা বলল, পরিচিত করিয়ে দেই, আমার না পছন্দ করা স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ রাসেল। আমি ফোনটা কানের কাছে আনতে সে একটা বড় সালাম দিয়ে বলল, কেমন আছো, কি করছো?
খাবার খেয়েছো রাতে? এই সে আরো অনেক কথা, কিন্তু আমার কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। আমি বিরক্ত স্বরে বললাম, হ্যাঁ খেয়েছি, আর আমি খুব ক্লান্ত, আমাকে এখন ঘুমাতে হবে, কালকে কথা হবে, রাখি। কিন্তু সে বলে উঠলো, আরে স্নেহা ফোনটা কেটো না, কালকে তো তোমাকে আমি নিয়েই আসবো, কিন্তু ওই অবধি আমরা একটু কথা বলি, এতদিন তো একটু ভালো করে কথা বলা হয়নি। ঠিক আছে কি বলবেন বলেন, তাড়াতাড়ি কথা শেষ করেন। আমি জানি স্নেহা তুমি আমার উপর খুব রেগে আছো, এত হুটহাট করে সবকিছু ঠিক করা হলো যে কিছুই জানো না। তুমি তো জানো স্নেহা আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে, তাই বাবার ইচ্ছে ছিল যে আমার বিয়েটা দেখে যাবে, আর আমি বাসায় জানিয়েছিলাম যে তোমাকে পছন্দ করি, তাই তারা আর দেরি করলেন না। ও আচ্ছা, তো আপনার বাবা মা চাইলো আর আপনি আমার মতামত ছাড়াই বিয়ে করতে রাজি হয়ে গেলেন। জীবনটা আমার, তাহলে আমার কি কোনো অধিকার নেই আমার জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া? হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? তাহলে কেন আপনারা আমার মতামত ছাড়া বিয়েটা ঠিক করলেন? আমি মোটেও এই বিয়েতে রাজি না, ফোন রাখুন। এই বলে ফোনটা কেটে দিল। এরপর আরো কয়েকবার ফোন করলো, আমি ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ বাদে ছোট খালামণি এই ঘরে আসলো ফোন নেওয়ার জন্য, আর কথা শেষ হয়েছে কিনা সেটাও দেখার জন্য। তিনি এসে দেখে তার ফোনটা টেবিলের উপর রেখে আমি ঘুমিয়ে আছি। সে কিছুটা অবাক হলো, সে আমাকে ডেকে তুলে বলল, কিরে কথা শেষ? হ্যাঁ শেষ, কথা শেষ। তোমার ফোন ও যে রাখা আছে ওটা নিয়ে যাও, আর দয়া করে এই ফোন টোন আমার কাছে নিয়ে এসো না। দেখ স্নেহা, কালকে তোর বিয়ে, আর কালকে তুই ওর বাড়িতে যাবি, সেখানে সারাটা বছর কাটাবি, আর তুই আজকে রাতে এরকম ব্যবহার করলে কালকে তোর সাথে কি করবে বুঝতে পারছিস? তখন তো আমরা কেউ থাকবো না। ওর পরিবারে যদি তোর সাথে খারাপ ব্যবহার করে, তুই যেমনটা এখন করছিস। খালামণি থামো প্লিজ, তোমাদের এসব কথা আমি আর নিতে পারছি না। ওইদিকে মা জ্ঞান দেয়, এদিকে তুমি জ্ঞান দিচ্ছ, তার উপর এই ছেলেটা। তোমরা কি চাচ্ছ, আমি মরে যাই? আর আমার সাথে খারাপ ব্যবহার করলে তোমাদের কি? স্নেহা তুই এরকম করিস না মা, একটু বোঝার চেষ্টা কর। তুই জানিস তোর মা তোর জন্য কত কষ্ট পায়। ও প্লিজ এসব কথা বলো না, ভুল করেছিলাম, সেদিন পালিয়ে গেলে ভালো। খালামণি আমাকে অনেক বোঝালো, বোঝানোর পর সে চলে গেল। তার কথাগুলো আমি এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিলাম। আসল কথা তাদের কোনো কথাই আমার ভালো লাগছিল না, সবার কথা বিষের মতো মনে হচ্ছিল, তাই তাদের সবার কথা গায়ে মাখা বাদ দিয়ে দিলাম। পরদিন সকাল ভোরে আমাকে উঠিয়ে গোসল করানো হলো, এরপর হালকা মিষ্টি খাবার খাওয়ানোর পর আমাকে আবারও পার্লারে পাঠানো হলো। সাথে ছিল আমার খালামণি, ব্যাগে ছিল আমার লাল বেনারসি আর সোনার গহনা। মনে মনে ভাবলাম একটা বয়ফ্রেন্ড থাকলে এগুলো নিয়ে পালিয়ে যেত, দুজনেরই লাভ হতো। কিন্তু আমি এতটাই সভ্য মেয়ে যে কখনোই রিলেশনশিপে যাই শুধুমাত্র এই ফ্যামিলির কথা ভেবে, তাদের মান সম্মানের কথা ভেবে। আর আজ তারা আমাকে বিদায় করে দিচ্ছে একটা ফালতু ছেলের সাথে। এরপর পার্লারে আমাকে বউ সাজানো হচ্ছে। আজ আর আমি একটুও কান্না করছি না, বরং আমি হাসছি, কেননা আমি জানি যে আমার জীবনে কি হতে চলেছে। হয়তো শ্বশুর বাড়িতে যাওয়ার পর আর কখনো হাসতে নাও পারি, তাই আমি ইচ্ছে মতো হাসছি। আমাকে এভাবে হাসতে দেখে সবাই ভেবেই নিয়েছে যে আমার বয়ফ্রেন্ডের সাথে হয়তো আমার বিয়ে হচ্ছে, তাই আমি এত খুশি। কিন্তু তাদের কে বোঝাবে যে আমার কার সাথে বিয়ে হচ্ছে? খালামণি একটুও সরছে না, সব সময় আমার দিকে নজর রাখছে। নজর রেখেই বা কি হচ্ছে, আমি তো তাদের কথা মতোই করছি সব। কিছুক্ষণ পর পর খালামণির ফোনে ফোন আসছে, মনে হচ্ছে খালু ফোন করেছে। আর আমার খালু খুবই কড়া মানুষ, খালামণির ফোনে একটু বিজি পেলে সন্দেহ শুরু করে দেয়, তাই খালামণি বারবার কল ধরছে আর কথা বলছে। খালুর সাথে কথা বলতে বলতে খালামণির ব্যালেন্স শেষ হয়ে গেল। এরপর যদি খালামণি খালুকে ফোন না দেয় তাহলে তো আবার সন্দেহ করবে। তখন আবার আমার বিয়ের সাজও কমপ্লিট হয়ে গিয়েছিল, আর পেমেন্টটা একটু আগে করা হয়েছে। তখন খালামণি আমাকে বললো, এখানে একটু বস, আমি সামনের দোকান থেকে ফোনটা রিচার্জ করে আনছি। আমি কিছুই বললাম না। খালামণি যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম এই একটা সুযোগ এখান থেকে বের হয়ে যাওয়ার। পার্লারে আপুকে বললাম, ঠিক আছে আপু আমার তো হয়ে গেছে, আর খালামণি বাড়ি চলে গেছে, আমাকে বলেছে চলে যেতে, আমার বাসায় সামনে, আমি চলে যেতে পারবো। তখন সেই পার্লারের আপুটা বারবার বলতে লাগলো, শিওর তোমাকে কি একাই যেতে বলেছে? হ্যাঁ, আর আপনাকে তো পেমেন্ট দেওয়া হয়েছে, এত কথা কেন জিজ্ঞেস করছেন? তখন সে একদম চুপ হয়ে গেল। জুয়েলারি বক্স, আমার কাপড় চোপড়ের ব্যাগ ছিল, আমি সেটা রেখেই চলে যাচ্ছিলাম। পেছন থেকে সেই পার্লারের আপুটা বলল, আরে আপু আপনি তো এটা ভুলে রেখে যাচ্ছেন, এই ব্যাগটা নিয়ে আমি কি করব? আমি তখন বললাম, দেখছেনই তো আপু, এসব ভারী কাপড় চোপড় পরে আমি এত কিছু নিয়ে হাঁটতে পারবো, ওটা রেখে দেন, একটু পরে আমার খালামণি এসে নিয়ে যাবে, আমি এখনই পাঠাচ্ছি। তখন বললো ঠিক আছে। কালকে গায়ে হলুদে অনেকগুলো টাকা সালামি পেয়েছি, ওই টাকাগুলো আমার কাছেই ছিল। ভাগ্যিস ভালো যে আমার সাথে নিয়ে এসেছিলাম। তাদের পার্লার থেকে বেরিয়ে দেখলাম সামনের দোকানে খালামণি দাঁড়িয়ে রিচার্জ করাচ্ছে আর ফোনে কথা বলছে। আমি তড়িহড়ি করে একটা রিকশায় উঠে বসলাম, আর রিক্সাওয়ালাকে বললাম যে আপনি সামনে যেতে থাকেন, কিন্তু রিক্সাওয়ালা বারবার বলছিল কোথায় যাবেন আপা, কোথায় যাবেন? আমি একটা ধমক দিয়ে বললাম, আরে ভাই আপনি সামনে যান না, আপনার বলতেছি তো, আর তাড়াতাড়ি যান। এরপর রিক্সাওয়ালা মামা সামনে নিয়ে যেতে লাগলেন। অনেক দূর সামনে চলে এসেছি, মাথায় কাজ করছে না কোথায় যাব, আর এই সাজে মানুষ কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো ভাবছে একা একা বউ কোথায় যাচ্ছে, নিশ্চিত ভাবছে যা ইচ্ছে ভাবুক, আমি তো মুক্তি পেয়েছি। রিক্সাওয়ালা মামা একটা বাস স্ট্যান্ডের সামনে রাখলো, আমি সেই রিক্সা থেকে নামলাম একটা বাস স্ট্যান্ডের সামনে। মনে মনে ভাবতে লাগলাম কোথায় যাওয়া যায়। ওইদিকে খালামণি পার্লারে চলে গিয়েছে। খালামণিকে দেখে পার্লারে সেই আপুটা ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, এই যে আপনার ব্যাগটা। তখন খালামণি আশ্চর্য হয়ে বলল, ব্যাগ?
কিন্তু আমার ভাগ্নি কোথায়? তখন পার্লারের আপুটা বলে দিল যে আমি চলে গিয়েছি। এই কথা শুনে খালামণির পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে এখন বাড়িতে কি বলবে? আর আমার বয়ফ্রেন্ড আছে বা আমি পালিয়ে যাব এরকম কখনোই ভাবতে পারিনি তারা। কিন্তু এখন যে মান সম্মান সব চলে যাবে। হায় হায় হায়, এই মেয়েটা কি করলো? এত বোঝানোর পরও এ কি কাজ করলো? এখন আমি আপারে কি জবাব দিব? খালামণি কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন অনেক মানুষ। তাই খালামণি একটু সবার সাথে হাসি মুখী কথা বললেন। সবার থেকে আড়াল করে মায়ের ঘরে চলে গেল। মা তখন কাজ করছিল। এরপর দরজাটা লাগিয়ে খালামণি সবকিছু খুলে বলল যে আমি পালিয়ে গিয়েছি, হয়তোবা আমার বয়ফ্রেন্ডের সাথে। এই কথা শুনে মা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। খালামণি তখন কি করবে বুঝতে পারছে না। বাড়িতে এত মানুষ, জানাজানি হলে মান সম্মান কিচ্ছু থাকবে না। অন্যদিকে বাস স্ট্যান্ডে আমার চোখ পড়লো আমার এক পরিচিত মামা। ভাগ্যিস ভালো সে আমাকে দেখতে পায়নি। আমি তড়িহড়ি করে একটা বাসে উঠে বসলাম। বাসটা সম্পূর্ণ খালি ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হাত পা কাঁপছিল। আমি কি পালিয়ে এসে ভুল করলাম? এখন কোথায় যাব? ওইদিকে আমার নানু বিল্লাপ দিয়ে কাঁদছে। স্নেহারে বোন তুই কই গেলি? তার কান্নাকাটি শুনে একে একে সবাই জানতে শুরু করলো যে আমি পালিয়ে গিয়েছি। খালামণি বারবার নানুকে ইশারা দিয়ে বলছিল চুপ করো চুপ করো, এটা বিয়ে বাড়ি, জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে না। কিন্তু আমার নানু যেহেতু আমাকে খুব আদর করে তাই সে একটু সামলাতে পারছে না নিজেকে। অন্যদিকে আমি বাসে উঠে সামনের সিটে বসেছিলাম, কিন্তু আমার মনে হলো সামনের সিটে বসলে হয়তো কেউ আমাকে দেখে ফেলতে পারে। তাই আমি একদম পেছনের সিটের জানালার পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরেই বাস চালক এবং হেল্পার বাসে উঠলেন। তাদের দেখে তো রীতিমতো আমার হাত পা কাঁপছিল। কি না কি হয়ে যায়। তার উপর আমি আবার বিয়ের সাজে। তারা আমাকে দেখে একটু অবাক হলো। বাস চালক কিছু একটা বলল হেল্পারকে। এরপর হেল্পার আমার কাছে এসে বলল আপা কই যাইবেন? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। এরপর বলল এই বাসটা যেখানে থামবে সেখানেই আমি যাব। তারা এতটুকু শিওর হলো যে আমি কোনো কিছুই চিনি না এবং কোথায় যাচ্ছি সেটাও জানি না। এরপর সে ছেলেটা একটা কেমন যেন হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর বাস ড্রাইভারের সাথে কি যেন একটা বলে হাসতে লাগলো। এসব দৃশ্য দেখে আমার খুব ভয় লাগছিল। ইচ্ছে করছিল যে এখনই বাস থেকে নেমে যাই। কিন্তু আমি জানালা দিয়ে দেখলাম আমার সেই মামাটি বাহিরে দাঁড়িয়ে আছে এবং কার সাথে যেন কথা বলছে। নিশ্চিত আমি যে পালিয়ে গিয়েছি হয়তো সেটা কেউ জানিয়ে দিয়েছে। তাই বাস থেকে নামারও সাহস পাচ্ছি না। এখন চলুন আমাদের বাড়ির কি অবস্থা সেটাও জানা যাক। সবার কানে যেহেতু চলে গেছে কথাটা, সেহেতু বরপক্ষের কাছেও চলে গিয়েছে। আমার পালিয়ে যাওয়ার কথা শুনে রাসেল মিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে অজ্ঞান হয়ে যাবে একটু পরেই, এমন অবস্থা। হাত পা ঠান্ডা হয়ে গেছে, চোখ দিয়ে পানি টলমল করছে। বেচারা সেলুনে গিয়েছিল বিয়ের জন্য একটু হালকা পাতলা ফেসিয়াল করার জন্য। ফোনটা নামিয়ে ওই অবস্থায় সেখান থেকে বেরিয়ে গেল। দৌড়ে এলো আমাদের বাড়িতে। বরকে দেখে সবাই অবাক। তখন রাসেল মায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো চোখে বলতে লাগলো স্নেহা কার সাথে পালাইছে? আপনারা আমার বলেন নাই কেন যে ওর বয়ফ্রেন্ড আছে? তখন রাসেল খালামণিকে নিয়ে পার্লারের মেয়েদেরকে হুমকি ধামকি দিয়ে রাসেল মিয়া অবস্থা টাইট করে ফেলেছে। তারা একটা কথাই বলছে বিশ্বাস করুন আমরা জানি না, আর যদি জানতাম তাহলে কখনোই তাকে যেতে দিতাম না একা একা। কিন্তু রাসেল মিয়া চিৎকার চেঁচামেচি করে রাস্তার মানুষজন জড়ো করে ফেলেছে। রাসেল মিয়াকে চিৎকার চেঁচামেচি করতে দেখে দূর থেকে সে রিস্কাওয়ালা মামা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। সে বিষয়টা অনেক আগে আন্দাজ করতে পেরেছে। তাই সে চা খাওয়া বাদ দিয়ে রাসেল মিয়ার কাছে আসলো। রাসেল মিয়াকে বলল আপনার বউ কি পলাইছে? তখন রাসেল মিয়া ভাবলো যে হয়তো এই রিস্কাওয়ালা কিছু একটা জানে, তাই তার থেকে খবরাখবর নেওয়ার চেষ্টা করছে। এরপর সেই রিস্কাওয়ালা মামা সবকিছু বলে দেয় যে সে আমাকে নিয়ে একটা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে এসেছে। এরপর রাসেল মিয়া আর দেরি করলো না, তার বাইক নিয়ে সোজা চলে গেল সেই বাস স্ট্যান্ডে। আর ওইদিকে আমার অবস্থার কথা কি বলবো, যেহেতু লোকাল বাস তাই সব যাত্রী না ওঠা পর্যন্ত বাসটাও ছাড়ছে না। পুরোপুরি যাত্রী দিয়ে ভরে গেছে, কিন্তু তারপরও বাস ছাড়ছে না, বলছে আরো দু একজন লাগবে। আর অন্যদিকে রাসেল প্রায় চলেই এসেছে। আমার পাশের সিটে একটা ছেলে বসেছে। ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমার যে কি পরিমাণ বিরক্ত লাগছিল বলে বোঝাতে পারবো না। আমি জানালার দিকে মুখ করে তাকিয়ে আছি। আচ্ছা আপনি কি বিয়ে থেকে পালিয়ে যাচ্ছেন? এই কথা শুনে আমার মনে হলো কেউ আমার কলিজায় চাপ দিয়েছে। তার মানে সবাই এটাই আন্দাজ করেছে। আমি তখন বললাম হ্যাঁ পালাচ্ছি। আপনার কোনো সমস্যা? তখন এই কথা শুনে সে একটু থতপত খেয়ে বলল মানে সত্যি পালাচ্ছেন? কিন্তু কার সাথে? উফ এত কথা বলেন কেন? আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি। বেশি কথা আমার ভালো লাগে না। সরি মিস, আপনার নামটা কি জানতে পারি? আমি কি এখন মানুষজনকে ডেকে আপনাকে মাইর খাওয়াবো? আপনি রীতিমতো আমাকে উত্ত্যক্ত করছেন। এই না না এটা করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে আপনি আপনার মতো বসুন, আমি আপনাকে কিছুই বলবো না। মনে মনে বলতে লাগলাম মেজাজটাই গরম হয়। এমনিতে আমি দুনিয়ার অশান্তির মধ্যে আছি, তার মধ্যে এই বেটা কি শুরু করেছে। মনে মনে ভাবতে লাগলাম এখন আমি কোথায় যাব? এক কাজ করলে হয় না এই ছেলেটাকে বয়ফ্রেন্ড বানিয়ে নেই? কিন্তু আমি যে বয়ফ্রেন্ড বানাবো আমার ওইরকম কোনো অভিজ্ঞতা নেই, আর আনইজি ফিল হচ্ছে। ছেলের সাথে অত একটা বেশি কথা বলি না আমি, তবুও আমার সব লাজ লজ্জা এক
সাইডে রেখে ছেলেটাকে বললাম, আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন? ছেলেটা আমার এই কথা শুনে কিছুটা অবাক হলো আর বলল, কি বলছেন এইসব? আমি বিবাহিত আর আমার একটা ছেলেও আছে। এই কথা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। তখন আমি একটু হেসে বললাম, আমি তো এমনি আপনাকে ট্রাই করছিলাম যে আপনি ভালো মানুষ কিনা। এরপর আমি জানালার বাইরে আবারও তাকিয়ে রইলাম। এরপর আমি যা দেখলাম তা দেখে আমার গলা শুকিয়ে গেল। রাসেল বাইক নিয়ে আসছে এইদিকে, অথচ এই অলক্ষী বাস এখনো ছাড়ছে না। সে কখন থেকে বসে আছি। এখন আমি যদি বাস থেকে নামি তাহলে আমাকে রাসেল নির্ঘাত দেখে ফেলবে। আমি বাসের জানালাটা লাগিয়ে দিলাম যাতে রাসেল আমাকে দেখতে না পায়। মনে মনে আল্লাহকে স্মরণ করলাম আর ভাবতে লাগলাম, আল্লাহ যেন আমাকে না দেখে আর এখান থেকে চলে যায়। একটু পরে সে বাসে উঠলো। এবার তো আমার কপাল বেয়ে ঘাম বেরোচ্ছে। কি হবে না হবে, আমি একটু নিজের আঁচলটা দিয়ে ঢেকে বসলাম। এমন ভাবে ঢেকে বসেছি যেন আমার মুখটাও দেখা যাচ্ছে না। মনে মনে দোয়া পড়তে লাগলাম। অন্যদিকে রাসেল এক পা দুপা করে গাড়ির পেছনের দিকটাই আসছে। রাসেল ঠিক আমাকে দেখতে পেয়েছে। মনে মনে কাঁদতে লাগলাম আমি, এখন কি হবে আমার? এক পা দুপা করে রাসেল গাড়ির পেছনের সিটটা চলে আসলো আর আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, একদম আমার পাশের সিটে। সে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো ভুল করে ফেলেছি। আমি আমার আঁচলটা একটু সরিয়ে সামনের দিকে তাকিয়ে দেখতে লাগলাম ছেলেটা চলে গেছে কিনা। সামনে তাকাতে দেখলাম সামনে তো কেউ নেই। মনে মনে ভাবলাম, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। এরপর আমি আমার ঘোমটাটা তুললাম। ঘোমটা তুলে পাশে তাকাতেই দেখলাম রাসেল মিয়া দাঁড়িয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাসেল মিয়াকে দেখে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। রাসেল মিয়া আমার কোনো কথা শুনলো না, হাত টেনে বাস থেকে নামলো। আমি বারবার বলছিলাম, হাত ছাড়ুন আমার, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু সে আরো শক্ত করে ধরেছে আমার হাত। এত শক্ত করে ধরেছে যেন আমার হাতের হাড়গুলো সে ধরেছে, মাংসগুলো নেই। বাস থেকে নামানোর পর সে কষিয়ে আমার গালে একটা চড় দিল। এত জোরে থাপ্পড় মেরেছে যে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। কানে শব্দ হচ্ছে না আর চোখটাও অন্ধকার হয়ে গেছে। ছোট থেকে বড় হয়েছি, কেউ এত জোরে আমাকে কখনোই থাপ্পড় দেয়নি। আমি গালে হাত দিয়ে চোখ বন্ধ করে যেমনি ঢলে পড়বো অমনি সে আমার হাত টেনে তার বুকে জড়িয়ে ধরলো। কিন্তু আমার কোনো সেন্স নেই, আমি অজ্ঞান হয়ে গেছি। এরপর আমার সাথে কি হয়েছে আমি কিছুই জানি না। যখন চোখ খুললাম তখন দেখলাম আমি আমাদের বাড়িতে। আমার পায়ের কাছে মা বসে আছে, বাবা বসে আছে, খালামণি বসে আছে আর নানু তো কান্নাই করছে। দরজার পাশে দাঁড়িয়ে আছে রাসেল। আমি তখন তাকিয়ে বললাম, এটা কোথায়? এটা কোন জায়গা? আমি কি বেঁচে আছি? তখন আমার মা বলল, এটা জাহান্নাম, তুই জাহান্নামে বেঁচে আছিস। এরপর ভালো মতো তাকিয়ে দেখলাম সবাই ঘরে। অনেকে তো আমাকে দেখে ছিছি করতে লাগলো। এরপর আমাকে আর কোনো কিছুই বলার সুযোগ দিল না তারা। আমি যে রুমে শুয়েছিলাম সেই রুমে কাজী সাহেবকে আনা হলো। এরপর তারা তড়িহড়ি করে বিয়ে পড়ানো শুরু করলো। কাজী সাহেব আমাকে বললো যে মা বলো কবুল, কিন্তু আমি কোনোভাবেই কবুল বলছিলাম না। মরে যাব তাও বলবো না। এরপর মা আমাকে একটা থাপ্পড় দিল এবং সবাই চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম কবুল। এরপর রফিকও কবুল বলল। হয়ে গেল বিয়ে সেই মানুষটার সাথে, যে মানুষটাকে আমি একটু পছন্দ করি না, যে মানুষটা আমাকে বিয়ের আগেই গায়ে হাত তুলেছে সেই মানুষটার সাথে। বিয়ের সময় মেয়েকে জড়িয়ে ধরে বাবা মা কত কান্নাকাটি করে, কিন্তু কেউই আর কান্না করলো না, সবাই মিষ্টি মুখ করলো। সময় এলো বিদায়ের পালা। ছোট খালামণি আমাকে গাড়িতে বসিয়ে দিল। ছোট খালামণির হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম, কিন্তু সে মুখটা কালো করে হাতটা ছাড়িয়ে দিল। আমার পাশের সিটে বসলো রাসেল। তার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে, তাই আমি আর তার দিকে তাকালাম না। বাইরের দিকে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসেল আমার সাথে আর কোনো কথা বললো না, আমি আর কোনো কথা বললাম না। কথা বলার ইচ্ছেই তো নেই। তো যাই হোক, দেখতে দেখতে তাদের বাড়িতে চলে এলাম। ভাবতে লাগলাম এইবার বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে কত ছিছি করবে, কত কথা বলবে। বাড়িতে যাওয়ার পর দেখলাম সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে বরণ করার জন্য। আমার শাশুড়িকে দেখলাম তার মুখ কালো, কিছু একটা বলবে কিন্তু কিছু বলতে পারছে না। রাসেল বারবার চোখ গরম করে মায়ের দিকে তাকাচ্ছে যেন কিছু না বলে আমাকে, তাই সেও আমাকে আর কিছু বলছে না। মনে মনে ভাবলাম আর হাসলাম, ইস এই সব কিছুই হচ্ছে আদিক্ষেতা, আমার কাছে ভালো সাজার না। এরপর সবাই মিলে আমাকে বাসর ঘরে নিয়ে গেল। বাসর ঘরে ঢুকতেই দেখলাম অনেক রঙের ফুল দিয়ে বাসর ঘর সাজানো। খাটের উপর বড় করে লেখা আছে R+S, মানে রাসেল প্লাস নেহা। এসব দেখে আমার রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল সবগুলো টেনে হিচড়ে ছিঁড়ে ফেলি, কিন্তু এতগুলো মানুষের সামনে আমি কিছুই করতে পারছিলাম না। এরপর আমার কয়েকটা ননদিনী আমাকে বাসর ঘরের খাটের উপর বসিয়ে দেয়, আমার আঁচল দিয়ে বড় একটি ঘোমটা টেনে দেয়। আর নতুন বউরা যেভাবে বাসর ঘরে বসে থাকে ঠিক তেমন ভাবেও আমাকে বসিয়ে দেয়। আমি যেন তাদের কথার পুতুল, তারা যেভাবে বলছিল আমি ঠিক সেভাবেই বসে রইলাম। এরপর সবাই হাসাহাসি করে রুম থেকে চলে গেল এবং বাহির থেকে গেট লাগিয়ে দিল। তারা চলে যাওয়ার পরই আমি ঘোমটাটা এক টেনে খুলে ফেললাম, মাথার কাপড় ফেলে দিলাম এবং বিছানা থেকে উঠে দাঁড়ালাম। সেখানে থাকতেই আমার কেমন যেন গায়ে বিষ ধরে যাচ্ছিল। এত অস্থির লাগছিল যে মনে
হচ্ছিল এখনই দম বন্ধ হয়ে মরে যাব। নিজের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমার রাগ কমছিল না। আমি ছোট থেকেই অনেক জেদি। একবার আমার রাগ হলে সেটা সহজে কমে না, অনেকক্ষণ পর তারপর কমে। মনে মনে ঠিক করলাম আজকে রাসেলকে মেরে ফেলবো। ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই আমি চারিপাশে ছুরি বা কোনো ধার জাতীয় জিনিস খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। অবশেষে খাটের পাশে ড্রয়ারের মধ্যে আমি একটা ধারালো কেচি পেলাম। হয়তোবা এই কেচি দিয়ে এই ফুলগুলো লাগানো হয়েছে কস্টিপ কেটে কেটে। কেচিটা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলাম, বেশ ধারালো। এটা দিয়ে কয়টা কোপ দেওয়া যায় ওর বুকের মধ্যে। এই ভাবতে ভাবতে হঠাৎই আমার পেছন থেকে কেউ দরজা খুলে ভেতরে ঢোকার শব্দ পেলাম। সাথে সাথে কেচিটা আমি হাতে মুঠ করে পেছনে লুকিয়ে রাখলাম এবং পেছনে ঘুরে তাকালাম। রাসেল ঘরে ঢুকেছে। ওকে দেখেই আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। ও আজকে আমাকে থাপ্পড় মেরেছিল, এর প্রতিশোধ হবে ওর মৃত্যু। আমার গায়ে হাত তোলা। আমি কারো দাসী নই, আমি একান্তই আমার, তাই কারো অধিকার নেই আমার গায়ে হাত তোলার। রাসেল আমাকে এভাবে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি জানি তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তুমি আজকে কি করলে? তুমি তো আমার মনটাই ভেঙে দিয়েছিলে স্নেহা। এত ঘৃণা আমার প্রতি, আজ আমি তোমার সব ঘৃণা ভালোবাসায় পরিণত করব। এই বলে সে একটা লুলুপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সামনের দিকে এগোতে লাগলো, আর আমি এক দুপা করে পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমি অনুভব করলাম আমার পিঠে দেয়াল ঠেকে গেছে, তাই আমি আর পেছনে যেতে পারছি না। মনে মনে ঠিক করলাম আর একটু কাছে আসলেই কেচিটা বসিয়ে দিব। ও আমার একদম কাছে চলে আসলো, কিন্তু আমি কাঁচিটা বসাতে পারছিলাম না ওর বুকে। আমার হৃৎপিণ্ড বেড়ে যাচ্ছিল। কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। সাথে আমার হাতও কাঁপছে। এত জোরে জোরে আমার হার্টবিট কাঁপছিল যে তার শব্দেই আমার ভয় লাগছিল। রাসেল মিয়া একদম আমার কাছে চলে আসলো। এরপর সে নিচে ঝুঁকে গেল। আমি কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। অনুভব করলাম আমার পা কেউ ধরে রেখেছে। নিচে তাকিয়ে দেখি রাসেল মিয়া আমার পা ধরে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, বিশ্বাস করো স্নেহা, আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার গায়ে একটা ফুলের টোকাও আমি দিতে চাই না, আর কখনো দিবও না। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। যখন শুনেছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তখন আমার কোনো কিছুই মাথায় ধরছিল না। আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমার দুনিয়া যেন ঘুরছিল। মনে হচ্ছিল আমি তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি। আমি আমার রাগটাই কন্ট্রোল করতে পারিনি, তাই আমি তোমার গালে চড় মেরেছি। তুমি এর জন্য আমাকে যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। তার মুখে এসব কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। মনে মনে বলতে লাগলাম, আমি সব জানি, এগুলো সব হচ্ছে আমার সাথে এখন বাসর করার ধান্দা, তাই আমি এসব মিথ্যে কান্নায় গলবো না। আমি তার থেকে পা ছাড়িয়ে নিলাম, কোনো কথা বললাম না, সোজা বারান্দায় চলে গেলাম। বারান্দাটা বেশ বড়, চারপাশে গাছ লাগানো আছে, সেই সাথে একটা খাঁচায় লাভবার্ড পাখি রাখা আছে দুটো। আকাশে তাকিয়ে দেখলাম কত সুন্দর চাঁদ। সবকিছুই সুন্দর, শুধু আমার জীবন ছাড়া। আমার জীবনটা যেন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। এখন এই জীবনে কোনোভাবেই আলো ফুটবে না। আকাশের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল 2 ফোঁটা। মনে মনে আল্লাহকে স্মরণ করে বললাম, আল্লাহ, আপনি আমার কোন পরীক্ষা নিচ্ছেন? যে মানুষটাকে আমি একদমই পছন্দ করি না, তাকে আপনি আমার স্বামী হিসেবে পাঠিয়েছেন। আমি কি করে তার সাথে থাকবো, তার সংসার করব? আমাকে আমার বাবা মাও বুঝেনি। পেছনে রাসেল মিয়া দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে কাঁদতে দেখে সে আমার পা আবারও জড়িয়ে ধরলো। আমি তাকে বললাম, ছাড়েন তো, ছাড়েন, আমার একদম ভালো লাগছে না। এমনিতে আমার বাবা মা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আর আপনার এসব নাটক আমার একদমই ভালো লাগছে না। আপনাকে আমি পছন্দ করতাম না, ঠিক আছে, তারপরেও আমি বিয়েতে রাজি হয়েছিলাম বাবা মায়ের কথায়, কিন্তু বিয়ের দিন আপনি আমার গালে চড় মেরেছেন, তাও সবার সামনে। আজ পর্যন্ত আমাকে কেউ ফুলের টোকাও দিতে পারেনি, আর আপনি আমার গালে চড় মেরেছেন। তাই আপনি এসব নাটক করে আমার কাছে ভালো সাজবেন না। আপনি আমার মন থেকে একদমই উঠে গিয়েছেন, বরং আপনি আমার মনে কখনোই ছিলেন না। যদিও আমি ভেবেছিলাম যে আপনি হয়তোবা ভালো মানুষ, কিন্তু আপনার আসল রূপ আমি দেখে ফেলেছি। তাই দয়া করে আমার সামনে আসবেন না, এবং আপনার সাথে এক ঘরে থাকাও আমার পক্ষে সম্ভব না। তাই আপনি আপনার পরিবারকে বলে আমার ঘরটা আলাদা করে দিন। তখন রাসেল মিয়া বলল, স্নেহা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? মাত্রই আমাদের বিয়ে হয়েছে, আর এখন যদি আমাদের ঘর আলাদা হয় মানুষজন কি বলবে একটাবার ভেবে দেখেছো? যে যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কিছুই যায় আসে না। বরং আমি আপনার বাসায় নিজেকে ভালো সাজার জন্য আসিনি। আমি আমার মতো চলবো, আপনি কিছুই বলতে পারবেন না। যদি আমাকে কিছু বলেন তাহলেই আমি আপনাকে ডিভোর্স দিব। স্নেহা,
তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। তুমি ভালো করেই জানো তুমি আমার থেকে দূরে যাওয়ার কথা বললেই আমার মাথা গরম হয়ে যায়, আর তুমি বারবার আমার মাথা গরম করে দাও এসব কথা বলে। ঠিক আছে, আমাদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক লাগবে না, আমি তোমার কাছে আসবো না, তোমাকে ছুবও না, কিন্তু আমাদের একটা ঘরেই থাকতে হবে। পরিবারের দিকে তাকিয়ে হলেও একটা ঘরেই থাকতে হবে। কিছুদিন বাদে আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তাই আমি আমার বাবাকে দেখাতে চাই আমি কত সুখে আছি। তাই অভিনয় করে হলেও তুমি আমার পরিবারের কাছে ভালো থাকবে, আর এটা আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট। তার কথাগুলো শুনে আমি বললাম ঠিক আছে, কিন্তু আপনি আমার কাছে আসবেন না। ঠিক আছে, অনেক রাত হয়েছে আর আমি অনেক ক্লান্ত, তুমি বেডে ঘুমিয়ে পড়ো আর আমি নিচে ঘুমিয়ে যাচ্ছি। এরপর খাটের সে ফুলগুলো আমি একটা একটা করে টেনে ছিঁড়তে লাগলাম। সবগুলো ফুল নিচে ফেলে দিলাম এবং একটা বালিশ নিচে ছুঁড়ে মারলাম। এরপর খাটে আমি ঘুমিয়ে পড়লাম আর সে নিচে ঘুমালো। তার জন্য আমার একটুকু মায়া লাগছে না। সারাদিন খুব চাপে ছিলাম, তাই চোখ বন্ধ করতেই ঘুম চলে আসলো। মধ্যরাতে আমি অনুভব করি আমার কপালে কেউ চুমু দিয়েছে। সাথে সাথে আমি তাকিয়ে দেখলাম রাসেল। তাকে দেখেই আমি একটা ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিলাম আর বললাম, শয়তান, তোরে না বলছি যে তুই আমার সামনে আসবি না, তাহলে তুই কেন আমার কাছে আসলি? তখন রাসেল আমতা আমতা করে বলে, আর একটু হলেই তুমি নিচে পড়ে যেতে, তাই আমি তোমাকে বালিশ ঠিক করে দিতে এসেছিলাম। তোকে বলেছি আমাকে বালিশ ঠিক করে দিতে, তাহলে তুই কেন বালিশ ঠিক করার নামে আমাকে ছুঁয়েছিস? ইস, আমার মনে হচ্ছে আমি অপবিত্র হয়ে গেছি। আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাথরুমে ঢুকে পড়লাম। বাথরুমের ঝর্ণা ছেড়ে আমি কিছুক্ষণ মাথায় পানি দিলাম। আমার মাথা দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে রাগে। এরপর সুতি একটা নীল রঙের শাড়ি পরে বের হলাম। ওই সমস্ত গহনাগাটি পরে আমার দম বন্ধ হয়ে আসছিল। এখন কিছুটা শান্তি লাগছে। রাসেল আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ সরাচ্ছে না। ভালো মতো তাকিয়ে দেখলাম আমার পেট একটুখানি বেরিয়ে গেছে। তাড়াহুড়ো করে শাড়ি পরলে যা হয়, আমি সাথে সাথে শাড়িটা ঠিক করলাম এবং আবারও ঘুমাতে চলে গেলাম। ওকে সাবধান করে দিলাম আমার কাছে যেন না আসে, যদি আসে তাহলে আমি চিৎকার করে বাড়ির মানুষজন মাথায় উঠিয়ে ফেলবো। এরপর সকাল হয়ে গেছে। ননদিনী এসে দরজা ঠক ঠক করছে। দরজার ঠক ঠক শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। নিচে রাসেল মরার মতো ঘুমাচ্ছে, তার কোনো হুঁশ নেই, শব্দটাও কানে যাচ্ছে না। এখন তার বোন এসে যদি দেখে সে নিচে ঘুমিয়ে আছে আর আমি উপরে ঘুমিয়েছি, তাহলে হয়তো সবাই জেনে যাবে। তাই না ইচ্ছার সত্ত্বেও আমি তার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিলাম। সাথে সাথে সে ঘুমের ঘোরে এক টেনে আমাকে বিছানা শুয়ে ফেললো। যখন তাকালো তখন আমি তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছি। এটা দেখে সে কিছুটা ভয় পেয়ে গেল এবং সেখান থেকে লাফ দিয়ে উঠলো। আমি তাকে বললাম যে আপনার বোন এসেছে। এরপর আমি তাড়াতাড়ি নিচে থাকা চাদর এবং বালিশ বিছানায় রাখলাম আর রাসেল গিয়ে দরজা খুললো। রাসেলকে দেখে ওর বোন বলল, ভাইয়া, ভাবিকে চাচি ডাকছে। রাসেল কিছুটা বিরক্ত হয়ে বলল, সকাল 7টা বাজে, এখন ও যেতে পারবে না, ও ঘুমাচ্ছে, আর আমার বউ 11টার আগে ঘুম থেকে উঠবে না, গিয়ে বলে দে। এই কথা শুনে ওর বোনের মতো আমিও অবাক হলাম। এই বেটা ঘুমের ঘরে কি বলছে এইসব? মানুষজন ভাববে যে আমি হয়তো শিখিয়ে দিয়েছি, মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই। আমি তখন আর কোনো কথা বাড়ালাম না। তার পেছন থেকে এসে রিমিকে বললাম, রিমি, আমি উঠে গেছি, চলো। যাওয়ার সময় পেছনে ঘুরে তার দিকে রাগান্বিত চোখে তাকালাম একবার। এরপর রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি আমার শাশুড়ি দুজন বুয়াকে দিয়ে 40-50 জনের খাবার মানে ওই অনুযায়ী সবজি কেটে রেখেছে। আরেকজন পেঁয়াজ কাটছে। সেই ধকে তো সামনেই যাওয়া যাচ্ছে না, চোখ দিয়ে পানি পড়ছে, তাকাতেই পারছিলাম না। আমাদের বাড়ির নতুন বউরা এত বেলা করে ঘুমায় না। সবজি কাটা আছে, তুমি এখনই রান্নাটা সেরে ফেলো বলে সে মুখ ভেঙে ওই ঘরে চলে গেল। এত সব তরকারি দেখে আমার মাথা ঘুরছিল। আর তার থেকে বড় কথা, রান্না বান্না কিছুই পারি না, শুধু ডিম ভাজতে পারি আর ভাত রান্না করতে পারি। আমার পেছনে দাঁড়িয়ে ছিল রাসেল। তার মায়ের সব কর্মকাণ্ডগুলো দেখলো। যেমনি আমি কড়াইতে হাত দিব অমনি রাসেল আমার হাত ধরে ফেললো আর বলল, এখন না স্নেহা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এরপর সে ওই রুমে চলে গেল। আমিও সোজা হয়ে দাঁড়িয়ে আছি। এই রুম থেকে কিছুটা চিৎকার চেঁচামেচির শব্দ পাচ্ছি। গলাটা রাসেলের। রাসেল চিৎকার করে তার মাকে বলছে, মা, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? ও এই বাড়িতে নতুন, তুমি আস্তে আস্তে ওরে শিখাই দিবা, তা না তুমি 40-50 জনের রান্না ওকে করতে দিলা। আমার মা তো এরকম ছিল না, কি হয়েছে তোমার? তখন ওর মা চিৎকার করে বলতে লাগলো, যেই মেয়ে বিয়ের দিন ভাইগা যায় সেই মেয়েরে দিয়ে কি করানো উচিত? তুই বল আমারে। আমার মতো শাশুড়ি দেখা ওর এই ঘরে ঢুকতে দিছি, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। তখনই রাসেল বলল, চুপ, আর একটা কথাও বলবা না।
ও কোনো ছেলের সাথে পালায়নি, ও আমার সাথে ছিল। তাই না জেনে উল্টাপাল্টা কথা বলবা না, ওরও একটা মান সম্মান আছে। এই নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হলো, কিন্তু রাসেল পুরোটা বিষয় আমার সাপোর্টে ছিল। আমি মনে মনে বলতে লাগলাম, ইস ঢং। এই বলে আমিও মুখ ভেঙে ঘরে চলে আসলাম। কাজের লোকগুলো তামসা দেখতে লাগলো। ঘরে এসে বারান্দায় দাঁড়িয়ে রইলাম, আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, বিয়ের প্রথম দিন যা শুরু করেছে, না জানি আমার কপালে আরো কি কি আছে। কিছুক্ষণ পর আমি অনুভব করি ঘরে কারো উপস্থিতি। পেছনে ঘুরে তাকাতেই দেখলাম রাসেল দাঁড়িয়ে আছে, তার হাতে একটা প্লেট। সেই প্লেটের মধ্যে পরোটা এবং মুরগির মাংস আছে। প্লেটটা বিছানায় রেখে আমাকে বলল, নেহা খেয়ে নাও, আর না খেলে কিন্তু শরীর খারাপ করবে। তোমার এই বাড়িতে কোনো প্রকার অসুবিধা হবে না, এটা আমি বলে রাখছি, আর তুমি মিলিয়ে নিও। এরপর সে অন্য রুমে চলে গেল। আমিও খাবারটা খেয়ে নিলাম, কেননা ক্ষুধা লেগেছিল অনেক। খাওয়া দাওয়া শেষ করে রুমের মধ্যেই বসে আছি, রুম থেকে বের হচ্ছি না। বের হলেই ওর মা উল্টাপাল্টা কথা বলবে আর আমারও রাগ উঠে যাবে। কিছুক্ষণ বাদে ওর চাচাতো বোন আসলো, ওর নাম রিমি। ভাবি, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছো? না খাইনি। কেন খাওনি? আসলে এখনো নাস্তা বানানো হয়নি। মনে মনে ভাবতে লাগলাম, নাস্তা বানানো হয়নি, তাহলে ও যে আমাকে নাস্তা দিয়ে গেল সেগুলো? ভাইয়া তোমার জন্য নাস্তা কিনে এনেছিল। আমি তখন ওকে বললাম, তোমার ভাইয়াও কি নাস্তা খায়নি? না, ভাইয়া তো নাস্তা খায়নি, আমাকে ঘরে পাঠিয়েছে দেখতে যে তুমি নাস্তাটা খেয়েছো কিনা। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার ভাইয়াকে একটু ঘরে আসতে বলো, আমি কিছু কথা বলবো। এরপর রিমি বাহিরে চলে গেল। বাইরে যাওয়ার পর তাকে কিছু একটা বললে সে দৌড়ে ঘরে আসলো। শুনলাম তুমি নাকি আমাকে কিছু বলবে বলেছো। কি বলবে? শান্ত হন, আপনাকে ডেকেছি অন্য কোনো কিছুর জন্য না। শুনলাম আপনি কি নাস্তা খাননি, আর আমাকে বাহির থেকে নাস্তা আনিয়ে দিয়েছে। সে কিছুই বললো না, চুপ করে আছে। তখন আমি টেবিলের ওপর থেকে প্লেটটা তার সামনে এগিয়ে দিয়ে বললাম, নেন, এটা খেয়ে নিন। আমি সবটুকু খেতে পারিনি, আর এগুলো হচ্ছে আমার বেঁচে যাওয়া খাবার। সে আর কোনো কথা না বলে সে খাবারগুলো খেয়ে নিল। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। সে একটা কথা না বলে আমার জুঠো খাবার খেয়ে ফেললো। এমনি দেখতে দেখতে কেটে গেল 4টা দিন। 4 দিন যাবত আমি এই বাড়ির কোনো কাজ করি না। বলতে গেলে রাসেল আমাকে কোনো কাজই করতে দেয় না, শুধু রানীর মতো বসে থাকি। খাবারের সময় হলে ও ঘরে নিয়ে আসে। আমার শাশুড়ি তো আমার নাম শুনলেই গালমন্দ করে। পাড়া প্রতিবেশীর কাছে রটিয়ে দিয়েছে আমি একটা ভেগে যাওয়া মেয়ে। বিয়ের দিন পালিয়ে গিয়েছি, এমনকি তার ছেলেকেও নাকি কালো জাদু করেছি, যার কারণে তার ছেলে আমার পেছনে গোলামের মতো ঘুরে। বিয়ের 4 দিনের মাথায় বাড়িতে হাজির হলো রাসেলের খালাতো বোন। রাসেলের এই বোনটাকে আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না। বিয়ের সময় দেখেছিলাম পারে তো রাসেলের কোলে উঠে ছবি তুলে, এতটা বেহায়া বেশরম। অবশ্য তাতে আমার কিছুই যায় আসে না, কোলে উঠুক অথবা যা ইচ্ছে তাই করুক, আমি তো আর তাকে ভালোবাসি না, এমনকি স্বামী হিসেবেও মানি না। তাই সে যা ইচ্ছা করতে পারে, আমার তাতে কিছুই যায় আসে না। সে আমার রুমে এসে আমার ড্রেসিং টেবিলে থাকা চিরুনি দিয়ে নিজের চুল ঝাড়তে লাগলো এবং আমার লিপস্টিক নিজের ঠোঁটে দিতে লাগলো। আমি কিছুই বললাম না, শুধু তাকিয়ে দেখছিলাম। সে এমন ভাবে আমার জিনিসপত্রগুলো হাত দিয়ে ধরছিল এবং ইউজ করছিল, দেখে মনে হচ্ছিল এই জিনিসগুলো তার নিজের এবং সে এই বাড়ির বউ, আমি কেউ না। তবুও আমি কিছু বললাম না, চুপ হয়ে তাকিয়ে রইলাম। এরপর সে আমার বাবার দেওয়া একটা চেন নিজের গলায় ম্যাচ করে দেখতে লাগলো যে তাকে পরলে কেমন লাগবে। পছন্দ হলো না, তাই সে সেটা ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। এইবার আমার রাগ মাথায় উঠে গেল। আমি তার হাত উল্টো করে শক্ত করে পেছনে ধরলাম আর বললাম, তোর সাহস তো কম না, তুই আমার বাবার দেওয়া চেন ছুঁড়ে মেরেছিস। চেনটা যেখানে ছুঁড়ে মেরেছিস সেখান থেকে নিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দে, নয়তো তোর হাত ভেঙেই ফেলবো। সে একবারে ভ্যাপাচাকা খেয়ে গেল। সে প্রথমে ভেবেছিল আমি কিছুই করব না, আমি নরম মনের মানুষ, আমার সাথে যা ইচ্ছা তা ব্যবহার করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, আমি কিছুই বলবো না, শুধু চুপ করে থাকবো আর কান্না করবো। সে আগে ফুসফুস করতে করতে চেনটা তুলে আগের জায়গায় রাখলো। এরপর আমি তার হাত ছেড়ে দিলাম এবং ধাক্কা মেরে আমার রুম থেকে বের করে গেটটা লাগিয়ে দিলাম। ওকে এভাবে ধাক্কা মারতে রাসেল দেখে ফেলেছিল, তবুও ওকে একবারও ধরতে আসেনি। ব্যথা পেয়েছি কিনা সেটাও জিজ্ঞেস করেনি, দেখেও না দেখার ভান করেছে। রাসেলকে দেখে ও কাঁদতে শুরু করলো আর বলল, দেখো তোমার বউ আমাকে মেরেছে, তুমি যদি এটার বিচার না করেছো তাহলে দেখো আমি কি করব। তখন রাসেল বলল, নিশ্চয়ই তুমি আমার বউয়ের সাথে কিছু করেছো, তাই হয়তো আমার বউ তোমাকে মেরেছে। আর আমি ভালো করে জানি আমার বউয়ের পিছনে কেউ না লাগলে সে কারো পেছনে লাগে না, তাই এখন থেকে আমার বউ থেকে একটু সাবধানে থেকো, কেমন? আমি সবগুলো কথাই ঘরে বসে শুনছিলাম, মনে মনে কিছুটা আনন্দ লাগছিল। ভেবেছিলাম রাসেল হয়তো ওর হয়ে আমাকে বকবে, কিন্তু ওকেই বকে দিয়েছে। এরপর থেকে আমি হালকা পাতলা রাসেলের সাথে কথা বলতে শুরু করলাম।
করলাম, কেননা এই মানুষটা ছাড়া এখানে আমরা আর কেউ নেই। আর এই মানুষটাই শুধু আমার সাথে ভালো ব্যবহার করে আর সবাই খারাপ ব্যবহার করে। তার সাথে হেসে খেলে কথা বলতে বলতে আমি আগে সবকিছুই ভুলে যেতে লাগলাম। একদিন বাড়িতে কেউ ছিল না, শুধু রাসেল আর আমি ছিলাম। তো সেই দিন আমরা ঠিক করলাম যে ভূতের মুভি দেখবো। ঘরে লাইট অফ করে দিয়ে ভূতের মুভি দেখতে শুরু করলাম। যেই না ভূত এসেছে সামনে, অমনি আমি ওকে খামচে ধরলাম। ও আমাকে জড়িয়ে ধরলো আর হাসতে লাগলো। স্নেহা, তুমি এত ভয় পাও? এমনি সময় কাটতে লাগলো। আস্তে আস্তে আমি ফিল করলাম যে রাসেলের প্রতি আমার একটা ভালো লাগা জন্মেছে। মনে হচ্ছে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। সেই দিন আমার খুব ইচ্ছে করছিল যে বিয়ের সাজটা আবারও দিব, বিয়ের গহনা শাড়ি আবারও পরবো। রাসেল অফিসে ছিল, ও অফিস থেকে এসে দেখে আমি বিয়ের সাজে। আমাকে দেখে বলল, কি ব্যাপার স্নেহা, তোমার কি আবারও বউ সাজার ভূত জেগেছে নাকি? তোমাকে তো খুব সুন্দর লাগছে, একদম পার্লার থেকেও বেশি সুন্দর লাগছে। তাকে কোনো কিছু না বলে জড়িয়ে ধরলাম, সেও আমাকে জড়িয়ে ধরলো। আমি তাকে বললাম আমি আমার স্বামীকে স্বামীর মতো চাই। পর প্রথমবার আমাদের মাঝে একটা সম্পর্ক হলো। সেই দিনটা আমার এবং রাসেলের জন্য ছিল স্মৃতিময়। এরপর থেকে আমরা স্বামী স্ত্রীর মতোই থাকতাম। ও আর নিচে ঘুমাতো না, একসাথেই ঘুমাতাম। আস্তে আস্তে সংসারের সব দায়িত্বগুলো নেওয়া শুরু করলাম। এরই মধ্যে শাশুড়িও আমাকে কিছুটা পছন্দ করতে শুরু করেছিল। একদিন হঠাৎ রাসেলের বাবা মারা যায়। আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি, সবচেয়ে বেশি রাসেল। তার বাবাকে খুব ভালোবাসতো। এরপর সময় সময়ের মতো চলতে লাগলো। একদিন রাসেলকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে বেড়াতে গেলাম। এরপর এই প্রথমবার গিয়ে সবাই আমাদেরকে খুব আপ্যায়ন করছে। আমার ছোট খালামণি তো আমাকে 10 মিনিট জড়িয়ে ধরে রেখেছে। মাও আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, কান্নাকাটিও করেছে অনেক। আমি তাদের সাথে ভালো ব্যবহার করলাম এবং আমার নিজের স্বামীর অনেক প্রশংসা করলাম। আমার মুখে নিজের স্বামীর প্রশংসা শুনে তারা তো অবাক। সেই সাথে আমি আমার ছোট খালামণির কানে কানে বললাম আমি প্রেগনেন্ট, 2 মাস চলছে। এই কথা শুনে ছোট খালামণি খুশিতে কেঁদেই ফেললেন। এরপর সবাই মিষ্টি মুখ করলেন। রাসেল এই কথা শুনে তো খুশিতে আত্মহারা, সে বাবা হতে চলেছে। বাপের বাড়িতে থাকার পর আবার শ্বশুর বাড়িতে চলে আসলাম। সবাই যখন জানতে পারলো আমি মা হতে চলেছি, তখন তো আমার শাশুড়ি আমাকে একটা কাজও করতে দেয় না। সারাদিন বিছানায় বসে থাকি আর আমার পাশে কত প্রকার ফলমূল আমার শাশুড়ি এটা ওটা বানিয়ে এনে আমাকে খেতে দেয়। শাশুড়িকে শুধু বলেছিলাম আচার খেতে ইচ্ছে করে, সে আমার জন্য 10 পদের আচার বানিয়েছে। কিন্তু আমি বেশি ঝাল খেতে পারি না, তাই কম ঝালে আচার বানিয়েছে। শাশুড়ি মা আমাকে চোখে হারায়, নিজের মেয়ে মনে করে। রাসেল অফিস থেকে এসে আমার কপালে চুমু দেয়, পেটে কান লাগিয়ে দেখে তার বাবু কি করে, বাবুর সাথে কথা বলে। সারাদিন অফিসে যেয়ে আমাকে 10-20 বার ফোন করে, ফোন দিয়ে বলে ফোনটা তোমার পেটের কাছে লাগিয়ে রাখো, আমি বাবুর সাথে কথা বলবো। দেখতে দেখতে বাবু আসার সময়ও চলে আসলো। যখন আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমার থেকে বেশি রাসেল কান্না করছিল। ও আমার হাত এত শক্ত করে ধরে রেখেছিল যে আমাকে যেতেই দিবে না। এরপর আমাকে ওটিতে নেওয়া হয়। কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নার শব্দ। সবাই অলরেডি আগে থেকে মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিল, সবাই মিষ্টি মুখ করলো। রাসেল তো বাবুকে দেখে কেঁদেই ফেলেছে, সে কিভাবে বাচ্চাকে কোলে নিবে সেটাই জানে না। প্রথমবার আমার শাশুড়ি মা বাচ্চাকে কোলে নিল। তারা সবাই মিলে আমার মেয়ের নাম রাখা শুরু করলো। এরপর সবার নাম ঠিক করে নাম রাখা হলো সামিয়া আক্তার নুরা। সবাই ওকে নুরা বলেই ডাকতো। এই তো আমার স্বামী, নুরা আর আমার শাশুড়ি মাকে নিয়েই আমার সংসার কেটে যাচ্ছে। আমার শাশুড়ি মা তো নুরার পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। যে মানুষটাকে আমি সব সময় ঘৃণার চোখে দেখতাম, সেই মানুষটা আমাকে বুঝিয়েছে ভালোবাসা কি। যে মানুষটাকে আমি সব সময় খারাপ ভাবতাম, সেই মানুষটাই আজ আমাকে এতটা সুখ দিয়েছে। আজ আমি বলবো যে মানুষটাকে আমি ঘৃণা করতাম, আজ আমি সেই মানুষটাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আর সারা জীবন বাসবো। আর এই গল্পটি এখানেই সমাপ্ত। অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ধারাবাহিক গল্পগুলো আমার লিখতে হয়। আর আমার গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে নেক্সটে আরো নতুন কিছু ভাবনা থাকবে। তো ভিডিওটি যদি তোমাদের মন ছুঁয়ে যায় একটু হলেও, তাহলে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে এরকমই সুন্দর কোনো গল্পে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।